হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলো আজকের আমরা 239 নম্বর পেজের থার্ড যে পার্টটা দেবো বলেছিলাম তোমাদেরকে সেটা দিয়ে দিলাম। তো প্রত্যেকে দেখে নাও এবং এই ভিডিওর সাথে সাথে তোমাদের কিন্তু পুরো 239 নম্বর সেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলে রাখি, কারণ তোমাদের জন্যই ফার্স্ট একদম আমরা একটা মাইলস্টোন অ্যাচিভ করলাম। আমাদের কাছে তো অবশ্যই এটা মাইলস্টোনই বলতেই পারো, যেহেতু ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেল। তো 1000 সাবস্ক্রাইবার আমরা পূর্ণ করেছি। সবাইকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং যারা আগামী দিনে করবে তাদেরকে অ্যাডভান্স এখান থেকে আমি ধন্যবাদ জানিয়ে দিলাম। তো সবাই এইভাবে সাথে থেকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের আমাদের কোশ্চেন দেখো, একটা 5তলা বাড়ির ছাদ কোনো একটা বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ পরস্পর পূরক হয়। ঠিক আছে? তো আমাদের এখানে বাড়িটার হাইট কোনো কিছু বলে দেওয়া নেই, তো আমরা এটাকে এক্স মিটার ধরে নিলাম একটা বাড়ির হাইট। তো ওইখান থেকে একটা মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ এবং অবনতিকোণ, ঠিক আছে, উন্নতিকোণ এবং অবনতিকোণ পরস্পর বলেছে পূরক। তার মানে উন্নতিকোণটাকে যদি আমরা থিটা ধরে থাকি, তাহলে যে অবনতিকোণ আসবে সেটা কত আসবে? 90 ডিগ্রি মাইনাস থিটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, মনুমেন্টের উচ্চতা বাড়িটার উচ্চতার বলেছে 4 গুণ। ঠিক আছে, এটা বলে দিয়েছে কত? 4 গুণ। তাহলে এটা যদি আমরা এক্স মিটার ধরে থাকি বাড়িটার উচ্চতা, তাহলে মনুমেন্ট কত হবে? 4x মিটার। ক্লিয়ার? তাহলে আমাদের বলেছে কি উল্লিখিত, মানে এই যে চিত্রের ক্ষেত্রে যাই হোক, উন্নতি এবং অবনতি কোণের মান তোমাকে বের করতে হবে। সরি, উন্নতিকোণ এবং অবনতির কোণ, উন্নতিকোণ এবং অবনতি কোণের মানটা তোমাকে বের করতে হবে। তো কিভাবে করা যায়? দেখো, থিটার মানটা আমরা যদি বের করতে পারি আমাদের কাজ শেষ। তো ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, দেখো এইটা, এই যে হাইটটা দেখতে পাচ্ছ, এই যে হাইটটা, এটা কত? এক্স মিটার বাড়ি। তো এটা হচ্ছে আমাদের হাইট। তো এখানে সিডি হচ্ছে বাড়ি এবং এবি হচ্ছে সেই মনুমেন্ট। ঠিক আছে? তো লিখে নাও, ছাদটি, বাড়িটির ছাদ অর্থাৎ ডি বিন্দু থেকে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ হবে বি, যেটা হচ্ছে তার উন্নতিকোণ থিটা, এবং ওই ডি বিন্দু থেকে মনুমেন্টের পাদদেশের অবনতিকোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। বাস দুটো লিখে নিলে। এবার প্রদত্ত যে মানগুলো আমাদের হাতে যেগুলো রয়েছে সেগুলো আমরা লিখে নিই একটু। অ্যাঙ্গেল ডিএসি এটা আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর আরেকটা আছে কি অ্যাঙ্গেল বিডিই, এটা দেওয়া আছে কত? শুধু থিটা। তো আমাদেরকে বের করতে হবে কি উন্নতিকোণ আর অবনতিকোণ। ক্লিয়ার? তাহলে প্রথম আমাদের দরকার থিটার মান। তো তার জন্য আমরা একটা করে ত্রিভুজ কনসিডার করে নিচ্ছি, দেখতে পাচ্ছি। এটা যদি আমরা এখান থেকে জুড়ে দিই তাহলে এটা একটা ত্রিভুজ তৈরি হবে, যে ত্রিভুজ এডিসি। তাহলে সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই। ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজ এ ডি সি, সরি সমকোণী যেহেতু, তো এসিডি লেখা উচিত, এসিডি থেকে পাই। ক্লিয়ার? দেখো এখান থেকে কি পাচ্ছি, এখানে লম্ব কোণটা সিডি, তার মানে সিডি বাই এখানে ভূমি কোণটা হচ্ছে এসি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, তার মানে ট্যান আর কোণ কত আছে? 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, সিডির মান কত? সিডির মান আমরা এক্স ধরেছি। আর এসিটা কি বলেছে? এসিটা দেখো, এসিটা হচ্ছে আমাদের জানা নেই। ঠিক আছে, এসিটা এখান থেকে বের করে নিই। তো এসি থাকলো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হবে? কট থিটা হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এখান থেকে একটা ইকুয়েশন এলো, এক্স বাই এসি সমান কট থিটা। তো এখান থেকে এসির মান তোমরা বের করে নিতে পারো, যে লিখতে পারো এসি সমান এক্স বাই কট থিটা, লিখে নিতেই পারো। দেখো ক্রস মাল্টিপ্লাই করলে এসি এখানে চলে যাবে, কট থিটা নিচে চলে আসবে। এখন এসির মান যখন পেয়ে গেছি আমরা এইখানে এটাকে কাজে লাগাতে পারি। দেখো এসির মান পেয়ে গেছি, মানে এইটা হচ্ছে এক্স বাই কট থিটা পেয়ে গেলাম। এবার সমকোণী ত্রিভুজ আমরা কি করছি? বি ই ডি থেকে নিচ্ছি। এবার সমকোণী ত্রিভুজ কি নিচ্ছি? বি ই আর ডি, অর্থাৎ এইটুকু অংশকে কাজে লাগাচ্ছি। তো এখানে লম্ব কোনটা? দেখো এখানে লম্ব হচ্ছে এইটুকু অংশ, অর্থাৎ বিই। তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ ডিই সমান ট্যান এখানে থিটা, মানে এখানে কোন দেখো? থিটা। তাহলে বির মাপ কত? বির মাপ দেখো এখান থেকে আমরা বিটাকে রেখে দিচ্ছি, বিই থাকলো। আচ্ছা 4x বলেছে তাই তো? আচ্ছা 4x যদি হয় তাহলে দেখো আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি, এইখান থেকে এইটুকু যদি এক্স হয়ে যায় তার মানে বাকি এইখান থেকে এইটুকু, দেখো এইটা যদি এক্স হয়ে থাকে তার মানে এইটুকু এক্স হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে এইটুকু কত হবে? 3x হবে। তাহলে এইটুকু এক্স, এইটুকু 3x, তবে মিলে তো 4x হবে। ঠিক আছে? তার মানে বি এর মান 3x, ডি এর মান কত? এক্স। ঠিক আছে? ডি এর মান কত হবে? দেখো এখান থেকে ডিই কোনটা, দেখো এখান থেকে ডি হচ্ছে, সরি ডি এক্স নয়, এখানে আসবে এক্স বাই কট থিটা। ঠিক আছে? আচ্ছা এখানে আসছে ট্যান থিটা। ঠিক আছে? কোনাকুনি আমরা গুণ করে দিলে কি পাবো? দেখো 3x সমান ট্যান থিটা ইন্টু এক্স বাই কট থিটা। তো এখান থেকে সলভ করলে দেখো দুদিক থেকে এক্স এক্স কেটে যাবে,
গেলে এখানে আসছে 3 সমান ট্যান থিটা, আর 1/cot থিটা মানে হচ্ছে ট্যান থিটা, তার মানে এদিকে আসছে ট্যান স্কোয়ার থিটা সমান এখানে 3। আচ্ছা, স্কোয়ার যদি তুলে দিই আমরা এদিকে বর্গমূল করতে পারবো। আচ্ছা, ট্যান কতর মান √3 হয়? ট্যান 60 ডিগ্রি মান √3 হয়, আমরা জানি সবাই। তাহলে এখানে লিখতে পারি ট্যান 60 ডিগ্রি সমান ট্যান থিটা, ট্যান বাদ চলে গেলে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে থিটার মান 60 ডিগ্রি এসে গেল, অর্থাৎ এই যে উন্নতি কোণটা, এই যে কোণটা, এটা আমরা পেয়ে গেলাম কত? 60 ডিগ্রি। এটা একটা আনসার হয়ে গেল। এবং এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তো 90 মাইনাস 60 করে দাও, হয়ে যাবে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি হবে, এটা আর একটা আনসার। বোঝা গেছে? ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখো। বলছে 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটা লাইট পোস্ট ঝড়ে মচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে যত দূরে ভূমি স্পর্শ করেছে, পোস্টটি গোড়া থেকে ঠিক সেই উচ্চতাতেই মচকে গেছে। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা ডায়াগ্রাম তৈরি করে নিই। ধরো এটা একটা লাইট পোস্ট, ঠিক আছে, যেটা ঝড়ে মচকে গেছে। হ্যাঁ, মোটামুটি যতটা সুন্দর করে অ্যানিমেশন করতে পারি পাওয়ার পয়েন্টে সেটাই করেছি। তো ঝড়ে মচকে গিয়ে কী হয়েছে দেখো, এরকমভাবে ভূমিতে স্পর্শ করেছে। এবং এখানে এই যে হাইটটা বলেছে দেখো, মানে যেখান থেকে মুচকে গেছে সেইটার হাইট এবং ভূমি থেকে যেখানে টাচ করেছে মাটিতে, সেই যে ডিস্টেন্স তার গোড়া থেকে অগ্রভাগে যে দূরত্ব, সেটা হচ্ছে সমান। ঠিক আছে? আচ্ছা, এখানে 30 ডিগ্রি এখানে কোনটা হবে না, এটা বাদ হবে। 30 ডিগ্রিটা হবে না, এটা হবে না, আমাদের কোন এখানে বলে দেওয়া নেই কোনো কিছু। ঠিক আছে? তো এই যে দুটো মাপ হচ্ছে সমান বলেছে, তার মানে আমরা যদি এটা এক্স ধরে থাকি, তার মানে এটাও এক্স হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে স্টেপ দেখো, আমাদেরকে যেটা দরকার, যে ফার্স্ট যেটা করতে হবে, আগের অবস্থানটা একটু দেখে নিতে হবে। আগের অবস্থানটা দেখে নিতে হবে যে আগে ছিল কোথায়। এই টেলিগ্রাফ পোস্টার অবস্থান দেখো ছিল এবি, পরবর্তীকালে সেটা হয়েছে কি, তার অগ্রভাগ টাচ করেছে ডি বিন্দুতে ভূমিতে, যেটা কিন্তু সি বিন্দু থেকে মুচকে ভেঙে গেছে। ঠিক আছে? অর্থাৎ এসি আর সিডি যুক্ত করলে আমরা পুরো এবি পাবো, তাই তো? কারণ ওই অবস্থানই আগে ছিল টেলিগ্রাফ পোস্টটা। তো আমাদের দেখাতে বলেছে পোস্টার গোড়া থেকে এত মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, তার মানে এই এক্সের হাইটটা আমাদের বের করতে হবে। আর এখানে বলে দিয়েছে যে যতটা দূরে ভূমি স্পর্শ করেছে সেইটার হাইটেই সেই সমান দৈর্ঘ্য বিশিষ্ট হাইট নিয়ে সে কিন্তু ভূমির ওপর থেকে মচকে গেছে, তার মানে এটা এক্স হলে এটাও এক্স ধরলাম। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি এখান থেকে, যে ধরি এবি একটা টেলিগ্রাফ পোস্ট যেটা প্রথমে ছিল, সেটি ঝড়ে সি বিন্দু থেকে মচকে গিয়ে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। এখানে আমরা ধরে নিচ্ছি যে এসিটা যেখান থেকে আর কি সি বিন্দুতে মচকে গেছে, এসিটা এক্স। যদি এসি এক্স ধরে থাকি, তাহলে আমরা বলতে পারি এডিটাও এক্স। কেন এক্স হবে? কারণ এখানে বলে দিয়েছে দেখো পরিষ্কার, দেখো যত দূরে ভূমি স্পর্শ করেছে পোস্টটি গোড়া থেকে ঠিক তত উচ্চতাতেই মচকে গেছে, তার মানে এটা এক্স হলে এটাও এক্স। আমাদের বের করতে হবে এই হাইটটা, অর্থাৎ এক্সের মানটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে? তো কিভাবে করতে পারি, কত দূরত্বে করেছে দেখো, আমাদের কিছু বলে দেওয়া নেই। ঠিক আছে? এটা শুধু বলা আছে 10 মিটার উচ্চতা বিশিষ্ট লাইট পোস্ট। আচ্ছা, পুরোটা 10 মিটার, তার মানে পুরোটা যদি 10 হয় আর এটা যদি এক্স হয়, তার মানে নিশ্চয়ই এখান থেকে এইটুকু 10 মাইনাস এক্স হবে। এইটুকু ক্লিয়ার? পুরো হাইটটা এখান থেকে এইটুকু দেওয়া ছিল 10 মিটার। ঠিক আছে? পুরো হাইটটা। এখন সেটা মচকে গেছে সি বিন্দু থেকে, আর সেটা এক্স মিটার উচ্চতায় মচকেছে, তার মানে এটা হবে 10 মাইনাস এক্স মিটার। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করতে পারি। দেখো প্রথম ক্ষেত্রে যে সমকোণী ত্রিভুজ সি এ ডি থেকে পাই, কী পাচ্ছি দেখো, এখানে লম্ব মান হচ্ছে এসি আর ভূমি মান হচ্ছে এডি। ঠিক আছে? কোন তো আমাদের দেওয়া নেই সেক্ষেত্রে, তাহলে এই হাইট। ওকে, তাহলে আমাদের এখানে কোনো ত্রিকোণমিতির ফরম্যাটে যাচ্ছে না, আমরা এটাকে পিথাগোরাসের নিয়ম দিয়ে করবো। দেখে নাও কেন, দেখো কারণ এখানে তো কোনো কোণ বলে দেওয়া নেই। একটা কোণ এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা যেহেতু লম্বভাবে অবস্থান করে তো এটা ভেঙেছে 90 ডিগ্রি। বাট এই দুটো কোণের মধ্যে কোনো একটা কোণ যদি আমরা না জানতে পারি, তো সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, তাই তো? তাই জন্য আমরা পিথাগোরাসের সূত্র, অর্থাৎ সমকোণী ত্রিভুজ সিএডি থেকে পাচ্ছি। দেখো কীভাবে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো লম্ব মানে কোনটা, এসি তার স্কোয়ার, আর ভূমি মানে হচ্ছে এডি তার স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, অর্থাৎ সিডি স্কোয়ার। ঠিক আছে? আমাদের এক্সের মান দরকার। এসির মান কত, আমরা এক্স ধরেছি, আর এডির মানও সেই এক্স হবে কারণ সেম ডিস্ট্যান্স এটা বলেছে, আর সিডির মান বলে দিয়েছে 10 মাইনাস এক্স, যেটা আমরা বের করলাম। ঠিক আছে? এটার হোল স্কোয়ার। তো এটা সলভ করলে কী পাচ্ছি দেখো, 2x স্কোয়ার সমান, এটাকে ভাঙলে 10 স্কোয়ার মানে 100 মাইনাস 10 দুগুণে 20x মাইনাস মাইনাসে প্লাস, মানে প্লাস এক্স স্কোয়ার আসছে। ঠিক আছে? আচ্ছা, 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে সবগুলোকে এদিকে নিয়ে নাও, মাইনাসটা প্লাস হয়ে যাবে 20x মাইনাস 100 সমান 0। তো এটাকে সলভ করলে আসছে কত, এক্স স্কোয়ার। ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 100
সমান 0। তো এটা একটা উত্তর এসে গেল। আমাদের কি করতে হবে, এই দ্বিঘাত সমীকরণকে সলভ করে এক্সের মানটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে এক্সের মানটা বের করলে আমি একটা জিনিস বুঝতেই পারছি, দেখো এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তো সেম হাইট কখন, এটা যদি 45 ডিগ্রি হয় তো এইভাবে করতে পারতাম, বাট একদম ওটা গেস করে অঙ্ক হয়ে যেত। ঠিক আছে, কারণ দেখো সেম হাইট কখন হয়, tan 45 যদি হয়, tan 45-এর মান তো 1 হয়, তো তখনই একমাত্র এসি বাই এডি যদি tan 45 1 হয়, তবেই গিয়ে দেখো এসি সমান এডি হবে, তাই না? অর্থাৎ আমরা এটাকে 45 ধরেও করতে পারতাম, বাট ওটা অঙ্কের অ্যাকচুয়াল রুলসকে কিন্তু ফলো করছে না, কারণ আমরা গেস করে ধরে নিচ্ছি। ওইভাবে তো অঙ্ক হবে না, আমাকে প্রুভ করে দেখাতে হবে এই এত মিটার গোড়া থেকে, অর্থাৎ এক্সের মানটা আমাকে কোনোভাবে বের করতে হবে। তো এর জন্য আমরা দেখো এইটাকে 100কে ভেঙে কীভাবে 20 করতে পারি। 100কে ভেঙে 20 কতভাবে করতে পারো, 20 5 হচ্ছে না, তো সেটা হচ্ছে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস √b² মানে 20 স্কোয়ার মানে হবে 400 মাইনাস 4ac 4 × 1 × সির মান কত -100 বাই 2a মানে 1। তো এটা সলভ করলে পাচ্ছি -20 প্লাস মাইনাস, আর এটা হয়ে যাবে দেখো 400, আর এটা 400 800 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে 4 আর 100 গুণ করলে হবে 400, আর এই 400 যোগ করলে হবে কত 800। ঠিক আছে, নিচে 2। আচ্ছা, এটা সলভ করলে হবে -20 প্লাস মাইনাস 800 মানে কত, 400 করলে 20 আসবে, 400 দুগুণ 800 হয়, তার মানে 20√2 আসে। ঠিক আছে, 20√2, নিচে হচ্ছে 2। আচ্ছা, উপর থেকে 20 কমন নিয়ে নাও। ঠিক আছে, 20 কমন নিয়ে নাও, নিলে হবে দেখো -10 প্লাস মাইনাস √2 নিচে 2, তাহলে এটা কাটলে 10 আসছে। ঠিক আছে, 10, আচ্ছা এখানে 2 আসছে, সরি, এখানে 10 20 কমন নিচ্ছ, তাহলে 20 কমন নিচ্ছে, তো এখানে 1 হচ্ছে। ঠিক আছে, 1 আর প্লাস মাইনাস 20 বেরিয়ে গেলে √2। ঠিক আছে, এটা আসছে 2 দিয়ে কাটলে 10। তো তাহলে আমাদের দুখানা উত্তর আছে। একটা এক্সের মান আমি এখানে লিখছি, এইখানে লিখছি, দেখো এক্সের মান এই জায়গাটাই। একটা এক্স সমান কি আসবে 10 আর 1 প্লাস √2 বাই, এটা তো উত্তর, 2 তো নিচে নেই। আর আরেকটা উত্তর কি, এক্স সমান 10 1 মাইনাস √2। ঠিক আছে, এটা উত্তর। তাহলে একটা এটা উত্তর আর একটা হচ্ছে এটা উত্তর। ক্লিয়ার? তো এটা আমাদের হয়ে গেল আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আসছি। আচ্ছা, এখানে দেখো 10√2 - 1 আছে, সম্ভবত আনসারটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, এটা হচ্ছে এইটা হওয়া উচিত। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা হওয়া উচিত। ওকে, নেক্সট দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাকে অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ একক বৃদ্ধি করা হয়, তবে শঙ্কুটার আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হয়। শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য কত ঘন সেমি? আচ্ছা, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, দেখো আমি একটা ছবি আঁকি ফার্স্ট। এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এর উচ্চতাকে অপরিবর্তিত রেখে, অর্থাৎ উচ্চতা এইচ ছিল, এইচই রাখো, এবং এর ব্যাসার্ধ যদি 1 একক বৃদ্ধি করা হয়, ঠিক আছে 1 একক, ঠিক আছে সম্ভবত 1 এককই ছিল, বৃদ্ধি করা যায়, তবে শঙ্কুটার আয়তন পূর্বের আয়তনে 4 গুণ হয়। তাহলে এই অবস্থায় যদি ব্যাসার্ধ আমরা আর বলি, তাহলে এর আয়তন কত? এখন আয়তন কত? এখন আয়তন হচ্ছে দেখো 4/3, সরি 1/3 পাই r²h। এটা বর্তমান আয়তন আগে লিখে নেবে, যে শঙ্কুটার উচ্চতা ধরি এইচ, ভূমির ব্যাসার্ধ ধরি আর, তো সেক্ষেত্রে আয়তন হবে 1/3 পাই r²h। এখন দেখো ব্যাসার্ধ বলেছে 1 একক বৃদ্ধি করা হয়েছে, তার মানে এখন ব্যাসার্ধ, এখন ব্যাসার্ধ কত হচ্ছে না r+1। তাহলে এখন আয়তন কত হবে? সেম আয়তন কি হবে? 1/3 পাই r²h, r+1 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। এটা তো বলছে এইটা পূর্বের আয়তনের 4 গুণ হয়, অর্থাৎ এইটা আমরা যদি 1/3 পাই r+1 এর হোল স্কোয়ার ইন্টু এইচ, এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, আগেরটা দিয়ে যদি ভাগ করি, সেটার উত্তর আসে কত? 4। আগেরটার 4 গুণ হয়, দেখো এইটা সমান 4 ইন্টু এইটা, কোনাকুনি গুণ করে দেখো মিলে যাবে। ঠিক আছে, বর্তমানের যে আয়তন, ঠিক আছে বর্তমানে যে আয়তন পূর্বের আয়তনের 4 গুণ, দেখো পূর্বের আয়তনের সঙ্গে 4 গুণ, কোনাকুনি গুণ করে দেখো। তো ফার্স্ট দেখো 1/3 পাই আর এইচ কেটে যাচ্ছে, 1/3 পাই আর এইচ কেটে যাচ্ছে, আর এই জিনিসটাকে আমরা হোল স্কোয়ার লিখছি, r+1 বাই আর এর হোল স্কোয়ার সমান এখানে 4, তো 4টাকে লিখছি 2 স্কোয়ার, তাহলে দুদিক থেকে আমরা স্কোয়ারকে বাদ দিতে পারি, তাহলে লিখতে পারি r+1 বাই আর সমান 2, তাহলে r+1 সমান 2r। সলভ করলে দেখো 2r মাইনাস আর সমান হবে 1, আর আর সমান হবে 1। ঠিক আছে, তো বলছে দেখো শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য কত সেমি। ঠিক আছে, শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য কত সেমি,
তাহলে শঙ্কু আর এর মান কত এসছে? 1 এসছে। তাহলে শঙ্কুর ব্যাস কত হবে? তাহলে ব্যাস সমান 2 ইন্টু আর, তার মানে 2 ইন্টু 1 অর্থাৎ 2 হবে উত্তর। ঠিক আছে, বোঝা গেছে? তো এটাই আমাদের একদম সঠিক উত্তর হয়ে গেল 2 সেমি। চলে আসছি পরের কোশ্চেন। দেখো, তোমার তামার তৈরি একটা নিরেট ঘনককে গলিয়ে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং 1/4 সেমি পুরু 3388টি, আচ্ছা এখানে মুদ্রা হবে এটা, ঠিক আছে, যুক্তা নয় মুদ্রা, ঠিক আছে, মুদ্রা তৈরি করা হলো। তো একটা ঘনক আছে দেখো, ঠিক আছে, যার বাহুর দৈর্ঘ্য আমাকে এখানে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তো এই ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বাহুটাকে ধরে নিলাম এ, তাহলে এই ঘনকের আয়তন কী হবে? এ কিউব। তাহলে এর কিউবের মানটা এই ঘনকটাই তামার ঘনক নিরেট ঘনকটাকে গলিয়ে আমাদের কি করতে বলা হয়েছে না 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 1/4 সেমি পুরু একটা 3388টি মুদ্রা তৈরি করার কথা বলা হয়েছে। তাহলে মুদ্রা কীরকম দেখতে হয়? দেখো, একটা মুদ্রাকে মোটামুটি এইরকম টাইপসের দেখতে হয়। ঠিক আছে, দেখো এইরকম, যার হাইটটা এখান থেকে বলে দেওয়া আছে, এই যে হাইটটা বলে দেওয়া আছে কত? 1/4 সেমি, আর ভূমির যে ব্যাসার্ধ দেওয়া আছে সেটা বলে দেওয়া আছে কত? 4 সেমি। মানে 4 সেমি ব্যাস বলেছে, তার মনে হবে 2 সেমি হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তার মানে ব্যাস বলে দিয়েছে 4 সেমি, তাহলে ব্যাসার্ধটাকে আমরা এখান থেকে বলতে পারি কত? ব্যাসার্ধ চলে আসছে দেখো 4/2, মানে হচ্ছে 2 সেমি। এটা হয়ে গেল কি এই মুদ্রাটার ভূমির ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা একটা মুদ্রা কীরকম দেখতে হয়? অনেকটা দেখো লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে না? তাহলে এর যে সূত্র কি, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, মানে একটা মুদ্রার মধ্যে কতটা পরিমাণ ধাতু আছে বের করতে গেলে মুদ্রাটার আয়তন বের করতে হবে, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ করতে হবে। তো আর এর মান কি? 2 স্কোয়ার, আর এইচ মানে হাইট যেটা 1/4 সেন্টিমিটার, তো সেটা আমরা লিখলাম। এরকম একটা মুদ্রার আয়তন, এটা কতগুলো মুদ্রা আছে? 3388টি। ঠিক আছে, সমান এইটার যে আয়তন, এই পুরো আয়তন সবকটা মুদ্রার মোট আয়তন নিশ্চয়ই ঘনকের আয়তনের সঙ্গে সমান হবে, কারণ এই ঘনকের আয়তন থেকেই বা ঘনকটাকে গলিয়েই এতগুলো মুদ্রা তৈরি করা হয়েছে, অর্থাৎ এ কিউব। তো আমরা এটাকে সলভ করলে কি পাবো? দেখো, এই 2 স্কোয়ার মানে 4-এর সঙ্গে এই 4 কেটে যাবে। আচ্ছা পায়ের মান কত হবে? 22/7 সমান 3 3 8 8। এটাকে কাটাকাটি করো, দেখো 7 দিয়ে কাটলে আসছে 7 4 28 28 5 8 7 8 56 2 7 4 28 484 এ কিউব। আচ্ছা এটাকে ঘুরিয়ে লিখছি, এ কিউব সমান 22 গুণ, আর 484কে ভাঙলেও তো আমরা লিখতে পারি 22 গুণ 22 লিখতে পারি। তার মানে এটা কি 22-এর হোল কিউব। তার মানে দুদিক থেকে কিউবকে বাদ দিয়ে দিলে আমরা পাবো এ সমান 22। ঠিক আছে, তো ঘনকটার একটা বাহুর দৈর্ঘ্য কত আসবে? 22 সেন্টিমিটার হবে। এটাই আমাদের উত্তর। ওকে, চলে আসছি পরের কোশ্চেন। দেখো আমাদের বলেছে সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তো সংখ্যাগুরু মান মানে জানো তোমরা যে যেটাতে সব থেকে বেশি থাকে, অর্থাৎ এই মানে পরিসংখ্যা শ্রেণীতে যেটা সব থেকে বেশি যার পরিসংখ্যা থাকে সেটাই সংখ্যাগুরু শ্রেণী। তো এখানে দেখো সব থেকে বেশি কোথায় আছে? 32 আছে। দেখো তার মানে আমাদের সংখ্যাগুরু শ্রেণী কত হবে? 75 থেকে 84। এটা আমাদের হবে সংখ্যাগুরু শ্রেণী। কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে কি? দেখো এখানে দেখো যেখানে শেষ হচ্ছে 54 সেখানে কিন্তু শুরু হচ্ছে না, তার মানে এদের মাঝখানে কি গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপগুলোকে পূরণ করতে গেলে আমাদেরকে কি করতে হয়? শ্রেণী সীমানা তৈরি করতে হয়। আর শ্রেণী সীমানাকে কীভাবে তৈরি করতে হয়? নিম্ন শ্রেণীমার সঙ্গে 0.5 মাইনাস করতে হয়, আর উচ্চ সীমার সঙ্গে 0.5 প্লাস করতে হয়। তো আমাদের যে শ্রেণী সীমানা অর্থাৎ 75 থেকে 84, আমরা জাস্ট এইটুকু অংশে কাজ করলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের শ্রেণী সীমানা কীভাবে তৈরি করবো? তোমরা চাইলে গোটা ছকটাকে এরকমভাবে বানাতে পারো, বাট আমাদের এখানে কিন্তু আমরা সেটা করছি না। জাস্ট আমরা যেটা আমাদের সংখ্যাগুরু শ্রেণী সেইটুকুইকেই আমরা অ্যাডজাস্ট করে নিয়ে কাজ করছি। তাহলে 75 থেকে 0.5 মাইনাস করলে হবে কত? 74.5, আর 84 সঙ্গে যোগ করলে হবে 0.5, 84.5। তো এটা হয়ে গেল আমাদের সংখ্যাগুরু শ্রেণী এখন বর্তমানে এটা। আচ্ছা সংখ্যাগুরু মানের যে সূত্র আছে তোমরা জানো, কিভাবে লিখতে পারি? সংখ্যাগুরু মান সমান কি হবে না এল প্লাস f1 মাইনাস f0, ঠিক আছে, বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। ঠিক আছে, এটা এল মানে কি? সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ 74.5 যোগ, আচ্ছা f1 মানে কি? সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা মানে 32। f0 মানে কি? তার আগের ঘরের, অর্থাৎ এটাকে f0 বলবো আমরা। ঠিক আছে, এটা f0, এটা f1, আর এটা হচ্ছে পরেরটা হবে f2। ঠিক আছে, তাহলে f0 বলেছে, তাহলে f0টাকে আমরা কি লিখতে পারি? দেখো 19, ঠিক আছে, বাই 2f1 মানে 2 ইন্টু 32 মাইনাস f0 মানে হচ্ছে 19, আর f2 মানে হচ্ছে 12। ঠিক আছে, গুণ এইচ মানে এই যে শ্রেণী সীমানা সেটার যে গ্যাপটা, অর্থাৎ বিয়োগ করলে 84.5 থেকে 74.5 বিয়োগ করলে হবে কত? 10। তাহলে 74.5 গুণ 32 থেকে 19 বিয়োগ করে দেওয়া হবে 13,
আর নিচে হবে 64 মাইনাস এটা হবে 31 গুণ 10, তাহলে 74.5 যোগ, সরি এটা যোগ, হ্যাঁ এটা যোগ, এটা গুণ নয় যোগ হবে, এটা যোগ, আর এটাকে বিয়োগ করলে হবে 13, এটা বিয়োগ করলে আসছে তোমার 33 গুণ 10, তাহলে আসছে 74.5 যোগ 13 10 130কে 33 দিয়ে ডিভাইড করে দাও, মোটামুটি 3.9 চলে আসবে, আর এটাকে যোগ করে দাও 78.44 হবে আমাদের আনসার। এটাকে প্রায় লিখবে কারণ এটা দশমিকের পরে কিন্তু ভাগ চলতে থাকবে, তাই জন্য আমরা এক্ষেত্রে প্রায় লিখে উত্তরটাকে করব। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসছি। দেখো, নিচের পরিসংখ্যা তালিকা বিভাজন তালিকার যৌগিক গড় 54 হলে কে এর মান নির্ণয় করো। তো আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। দেখো, কে এর মান নির্ণয় করতে গেলে আমাদের যে পরিসংখ্যা বিভাজনের ছকটাকে দেখে নিতে হবে একদম ঠিকঠাক আছে কিনা। দেখো 0 থেকে 20, 20 থেকে 40 সব ঠিকঠাকই রয়েছে। তাহলে আমাদের জাস্ট শ্রেণী বানাতে হবে, পরিসংখ্যা বানাতে হবে, আর মধ্যম মান লাগবে, পরিসংখ্যা মধ্যম মান, আর কি এক্সআই এফআই। ঠিক আছে, তো দেখো শ্রেণী কি, শ্রেণী হচ্ছে 0 থেকে 20, এটা 20 থেকে 40, 60, 80 আর 80 থেকে 100। পরিসংখ্যা দেওয়া আছে 7, 11, কে 9, 13। তাহলে আমরা মধ্যমান বের করিনি। মধ্যমান বের করতে গেলে কী করতে হয়, উচ্চসীমা নিম্নসীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 0 আর 20 যোগ করলে কত হবে, 20কে 2 দিয়ে ভাগ করলে হবে 10, 20 আর 40 যোগ করলে হবে 60, 60কে 2 দিয়ে ডিভাইড করলে হবে কত, 30। তাহলে এরপরটা 50, 70, 90। এবার করবো কি এক্সআই আর এফআই। এক্সআইকে আমরা মধ্যমান দিয়ে বলে থাকি এক্সআই, আর পরিসংখ্যাকে আমরা ফ্রিকোয়েন্সি মিনস এফআই দিয়ে বোঝাই। তাহলে 10 আর 7 গুণ করে এখানে বসাতে হবে 70, 30 আর 11 গুণ করে বসাতে হবে 330, এখানে 50-এর সঙ্গে কে গুণ করে 50কে, এখানে হবে 630, আর এখানে আসছে তোমার 117 আর একটা শূন্য। ঠিক আছে, এবার করতে হয় কি সামেশন এক্সআই এফআই, অর্থাৎ সমস্ত ক্রমযৌগিক পরিসংখ্যাগুলোকে যোগ করতে হবে। তো এই কটাকে সব কটাকে যোগ করলে কত আসবে, 2200। ঠিক আছে, প্লাস 50কে, এটাকে এরমভাবে বসিয়ে দেবো। সিমিলারলি আমরা করব সামেশন এফআই। কেন করব, কারণ যৌগিক গড় বের করার যে সূত্র কি, সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই। তো এটাকে যোগ করলে কী আসবে, দেখো 40 প্লাস কে। তাহলে যৌগিক গড় সমান আমরা লিখতে পারি কি সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই, সেটা সমান যৌগিক গড়। আর যৌগিক গড় কত বলে দেওয়া আছে, দেখো 54 বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এক্সআই এফআই এর মান কত আসছে, 2200 প্লাস 50কে, আর নিচে আসছে 40 প্লাস কে, সমান আসছে 54। তাহলে এটা সলভ করলে আসছে দেখো 2200 প্লাস 50কে, আর এটাকে কোনাকুনি গুণ করছি, 2200 প্লাস 50কে, এটা গুণ করলে 2160 প্লাস 54কে। তো এদিকে 50কেটাকে এদিকে নিয়ে চলে আসলে হবে 4কে, আর এটাকে এদিকে মাইনাস করে নিয়ে চলে আসলে হবে 40, তার মানে কে এর ভ্যালু এসে গেল 10। তো এটাই আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন চলে আসছি।